ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে গণিত পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, পুস্তকালয় সেনানিবাস, ঢাকা। বন্ধুরা, ইতিপূর্বে আমরা পরপর 4টি ক্লাসে তোমাদের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1, 2, 3-এর আলোকে প্রাথমিক ধারণাগুলো শেষ করেছিলাম। আজকে আমরা পঞ্চম পাঠে এসে দুটি সৃজনশীল সমস্যার সমাধান করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং কাগজে কলমে আমার সাথেও করে নেবে। তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার বোর্ডে দুটি উদ্দীপক লেখা আছে, উদ্দীপক 1 এবং উদ্দীপক 2। উদ্দীপক 1 আমি তোমাদের মাঝে করে দিব এবং উদ্দীপক 2 আমার করা 1 অনুসারে তোমরা সমাধান করবে বাসায় বসে। তো চলো আমরা আমাদের মূল অংশে চলে যাচ্ছি। কেমন? আমাদের উদ্দীপকের প্রথম উদ্দীপকটি হলো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রতিবার 10 অবশিষ্ট থাকে? ক, 16 এবং 24-এর গুণনীয়কগুলো লিখো। খ, প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। গ, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ দেখতে পাচ্ছ বন্ধুরা, উদ্দীপকে 5 অঙ্কের এমন একটি বৃহত্তম সংখ্যা আছে যে সংখ্যাটিকে 16, 24, 30 কিংবা 36 দিয়ে ভাগ করলে প্রতিবারই ভাগশেষ 10 থাকে। তো সেই সমাধানটা আমরা করব, অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা সেটা আমরা নির্ণয় করব। তো সেই সংখ্যা নির্ণয় করার আগে ক এবং খ প্রশ্নের মধ্যে যে সমাধান চেয়েছে, চলো আমরা সেই সমাধানটি আমরা করে নেই। 1 নং প্রশ্নের উত্তরের ক নং এর সমাধান যখন আমরা করতে যাব, ক নং প্রশ্নে বলা হয়েছে 16 এবং 24-এর গুণনীয়কগুলো লিখো। তো 16 এবং 24-এর গুণনীয়কগুলো ইতিপূর্বে আমরা পঞ্চম শ্রেণীতে করেছি। ষষ্ঠ শ্রেণীর ক্লাসে আগের পরপর দ্বিতীয় এবং তৃতীয় নম্বর পাঠে আমরা আলোকপাত করেছিলাম। আজকে তারই আলোকে যদি আমরা লিখতে চাই 16 এর গুণনীয়কগুলো, আমরা লিখব 16 এর গুণনীয়ক। 16 এর গুণনীয়কগুলো আমরা জানি 16কে 1 দিয়ে ভাগ করলে মিলে যায়, 16কে 2 দিয়ে ভাগ করলে মিলে, 16কে 4 দিয়ে ভাগ করলে মিলে, 16কে 8 দিয়ে ভাগ করলে মিলে এবং সর্বশেষে 16কে 16 দিয়ে ভাগ করলে মিলে। অর্থাৎ 16 এর গুণনীয়ক বা উৎপাদকগুলো হলো 1, 2, 4, 8 এবং 16। তদ্রূপ 24-এর গুণনীয়কগুলো হলো, আমরা জানি 24-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6, 8 এবং 24। অর্থাৎ যেই সকল সংখ্যা দিয়ে নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, সেই সকল সংখ্যাগুলোকে বলা হবে ওই নির্দিষ্ট সংখ্যাটির গুণনীয়ক। তাই তো আমরা পড়েছি, তাই না, পঞ্চম শ্রেণীতে এবং ষষ্ঠ শ্রেণীর পূর্বপাঠে। তো এইভাবে আমরা 16 এর গুণনীয়কগুলো আমরা লিখে দিলাম। এবার আসা যাক খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। খ নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোর লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা চলো লিখে নেই প্রদত্ত সংখ্যাগুলি কি কি দেওয়া আছে? 16, 24, 30 এবং 36, তাই না? এই 4টি সংখ্যা দেওয়া আছে। এই 4টি সংখ্যারই লসাগু বের করতে বলেছে। বন্ধুরা, আমরা ইতিপূর্বে 3টি পদ্ধতিতে লসাগু
নির্ণয় করা শিখেছিলাম, তাই না? তবে আমাদের কাছে সবচেয়ে প্রচলিত পদ্ধতিটি হলো ইউক্লিডীয় পদ্ধতি। চলো আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করি। এখন ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করি। ষোলো, 24, 30, 36। গণিতবিদ ইউক্লিড এই পদ্ধতিটি আবিষ্কার করেছে বলে এর নামকরণ করা হয়েছে ইউক্লিডীয় পদ্ধতি। তিনি এভাবে একটা চিহ্ন দিয়ে এই লসাগু নির্ণয়ের পদ্ধতিটি বের করেছেন। তো এই পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে গেলে আমরা জানি সর্বনিম্ন দুটি সংখ্যার মধ্যে ভাগ যায়, অর্থাৎ দুটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় এমন একটি সংখ্যা বাছাই করে আমাকে ভাগ দিতে হয়। কমপক্ষে দুটি, যদি সবগুলোর মধ্যে যায় ভালো, না গেলে কমপক্ষে দুটির মধ্যে হলেও চলবে। সেই জন্য আমরা শুরুতে 2 দিয়ে আমরা ভাগ দেওয়ার চেষ্টা করি। 2 দিয়ে 16কে ভাগ করলে হয় আমরা জানি 8, 2 দিয়ে 24কে ভাগ করলে হয় 12, 30কে ভাগ করলে হয় 15 এবং 36কে ভাগ করলে হয় 18। ঠিক পরের ধাপে আবার 2 দিয়ে ভাগ করা যায়। 8কে ভাগ করলে হয় 4, 12কে ভাগ করলে হয় 6, 15কে ভাগ করা যায় না, যে সেজন্য যা আছে তাই থাকবে। 18কে ভাগ করলে হয় 9। আবার 2 দিয়ে দেওয়া যায়। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15 এবং 9। এবার বন্ধুরা 2 দিয়ে আর ভাগ করলে ভাগ করা যায় শুধুমাত্র একটি সংখ্যাকে। আমাদের শর্ত হলো কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে, সেজন্য 2 দিয়ে আর দেব না, আমরা 3 দিয়ে দিব। 3 দিয়ে 2 এর মধ্যে ভাগ যায় না, যা আছে তাই থেকে যায়। 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, এই 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5 এবং 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3। এই হলো আমার সর্বশেষ পর্যন্ত ভাগ করা। এরপরে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। না গেলে আবার আমরা লিখব অতএব লসাগু সমান, এই সংখ্যাগুলোকে পর্যায়ক্রমে আমরা গুণ আকারে লিখে দিব। 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 5 গুণন 3। এরপর এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 48কে আমরা 15 দিয়ে যদি গুণ করি, একটু রাফের মধ্যে তোমরা একটু করে নিতে পারো। 48কে 15 দিয়ে গুণ করলে 5 আর 40 শূন্য, হাতে আছে 4, 4 5 20 আর হলো 4 24 গুণন 8কে 8, 4কে 4, 0 2 7, 720। তাহলে আমরা লিখে নিলাম 720। এই হলো ইউক্লিডীয় পদ্ধতিতে আমাদের লসাগু নির্ণয় হয়ে গেল। প্রদত্ত সংখ্যাগুলো লসাগু নির্ণয় করা। এরপরে আসা যাক গ নাম্বার প্রশ্নে। বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। বৃহত্তম সংখ্যাটি, বন্ধুরা বৃহত্তম সংখ্যা বলতে আমরা কি বুঝব? আমরা যদি অনেক সময় লক্ষ্য করলে দেখবা একাধিক অঙ্ক যখন দেওয়া থাকে তখন সেখান থেকে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বাছাই করা যায়। তাহলে এখানে যে বলা হলো বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে, এবং উদ্দীপকে দেখো বলা আছে 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে। তো বন্ধুরা আমরা পঞ্চম শ্রেণীতে যেই বৃহত্তম সংখ্যার সাথে তোমরা পরিচিত হয়েছিলে গসাগু এবং লসাগু অধ্যায়ে, ওইখানে প্রশ্নগুলো শুধু বলা ছিল কোন বৃহত্তম সংখ্যাকে
এত 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 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, কিংবা 10 অবশিষ্ট থাকে, কিংবা 5 অবশিষ্ট থাকে, এরকম বলা ছিল, তাই না? কিন্তু 5 অঙ্কের, 4 অঙ্কের, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, এই কথাটি কিন্তু তখন বলা ছিল না, তাই না? আমরা বলেছিলাম যখন এরকম বৃহত্তম সংখ্যার কথা বলা থাকবে তখনই আমরা গসাগু বের করতাম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতাম, তাই না? কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীতে এসে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটা হলো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে। তাহলে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা আছে, যেই সংখ্যাটিকে 16, 24, 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রতিবার 10 অবশিষ্ট থাকে। 10 অবশিষ্ট থাকে কিংবা 5 অবশিষ্ট থাকে সেটা আমরা পরে লক্ষ্য করব। তো আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছিলাম যে কোন বৃহত্তম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে প্রতিবার 10 অবশিষ্ট থাকে বা 5 অবশিষ্ট থাকে। এই জাতীয় অঙ্কগুলোর সমাধান করার ক্ষেত্রে আমরা করেছিলাম যে প্রদত্ত সংখ্যাগুলোর থেকে অবশিষ্টটা বিয়োগ করে দিতাম, বিয়োগ করে দিয়ে যে বিয়োগফলগুলো থাকতো সেই বিয়োগফলগুলোর গসাগুই হয়ে যেত ওই নির্ণেয় বৃহত্তম সংখ্যা, তাই না? কিন্তু এখানে গিয়ে ঠিক সেইভাবে হবে না, এখানে একটু ভিন্নতা আছে। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? এই ক্ষেত্রে যে বিষয়টি আমাদের করতে হবে সেটি হলো প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু আগে বের করে নিতে হবে। কেমন? প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু আগে বের করে নেই এবং সেই লসাগু দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা যদি ভাগ করে দেই, যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ধরে নিব 16, 24, 30, 36 দিয়েও নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এই সংখ্যাগুলো লসাগু দিয়ে যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে 16, 24, 30, 36 দিয়েও পৃথক পৃথকভাবে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কেমন? তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা তো সেই ছোটোবেলায় পড়েছি। বৃহত্তম সংখ্যাগুলো গঠন করা হয় 9 দিয়ে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টি 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি 9, আবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টি 0, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 3টি 0, এইভাবে আমরা শিখেছিলাম। তা আজও সেই ছোটোবেলার সেই ধারণাটিকে একটু কাজে লাগাবো। কেমন? চলো আমরা গ নং প্রশ্নের সমাধানটা আমরা করতে থাকি। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি চলো আমরা শুরুতে লিখে নেই। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টি 9 বসিয়ে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখে ফেললাম। এবার এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু দিয়ে আমরা ভাগ করব। তো প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু কত সেটা আমরা ইতিপূর্বে খ নং প্রশ্নে বের করেছি। চলো সেই লসাগুটাও লিখে নেই। এবং প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু সমান আমরা বের করেছিলাম 720 পেয়েছিলাম। সেটা একটু সাইড নোট দিয়ে দাও। সাইড নোট খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত। এখন এই প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিভাজ্যতা যাচাই করি। 720 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যদি আমরা ভাগ দেই, প্রথমে 3 ঘরের মধ্যে ভাগ যায় একবার, 720 বিয়োগ করে নিলে থাকে 9,
7 2। একটি 9 যখন কেটে নিই তাহলে সংখ্যাটি দাঁড়ায় 2799। এবার দেখো আমরা যদি 5 বার ভাগ দেই তাহলে একটু বেশি হয়ে যাবে, 4 বার দিলে তাও বেশি হয়ে যায়, 3 বার যাবে। 3 বার ভাগ দিলে 2160, বিয়োগ করে দেই 639। আরেক 9 কেটে এনে যখন বসাই 6399। এবার দেখো বন্ধুরা 8 বার যদি দেই 7 8 56, 9 বার দিলে 7 9 63, একটু বেশি হয়ে যাবে, 8 বার যাবে। তাহলে 8 বার যদি ভাগ দেই 0 0 আর দেগুণে 16, 6 হাতে আছে 1, 7 8 56 আর হলো 1 57, বিয়োগ করে দিলে 9, 6 আছে 9 হবে 3 হলে, 7 আছে 13 হবে 6 হলে, হাতে আছে 1, 1 পাশে 6, 6 আছে 6 হবে 0 হলে, বামে 0 জানি আমরা, নামে না। তাহলে দেখা যাচ্ছে 639 অবশিষ্ট থাকে, অর্থাৎ এই বৃহত্তম সংখ্যাটির মধ্যে 639 বেশি আছে। যদি 639 এই বৃহত্তম সংখ্যাটি থেকে বিয়োগ করে দেই তাহলেই হয়তো নির্ণয় বৃহত্তম সংখ্যাটি আমার আসবে। ঠিক আছে, আরেকটু কাজ করতে পারি, অর্থাৎ এই বৃহত্তম সংখ্যাটির সাথে কিছু পরিমাণ সংখ্যা যদি যোগ করে দিই তাহলেও 720 দিয়ে বিভাজ্য হতে পারে। এখন বিভাজ্য হওয়ার ক্ষেত্রে দুটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। কি লক্ষ্য রাখতে হবে? যে সংখ্যা দিয়ে একটি নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করি, ভাগ করতে গিয়ে যখন দেখলাম অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট সংখ্যাটি যদি ভাজ্য থেকে বিয়োগ করে দিই তাহলেও নিঃশেষে বিভাজ্য হবে প্রাপ্ত সংখ্যাটি। আবার ভাজ্যর সাথে যদি কিছু পরিমাণ সংখ্যা যোগ করে দিই তাহলেও নিঃশেষে বিভাজ্য হতে পারে প্রদত্ত ভাজক দিয়ে ভাগ করলে। ঠিক আছে, তো দু পদ্ধতিতেই যাব আমরা। ঠিক আছে, তো যেহেতু 639 অবশিষ্ট থাকে সেই জন্য আমরা একটু লিখব। আমার নিচে জায়গা নেই, আমি একটু ডান পাশে লিখলাম, তোমরা নিচে চলে যাও। যেহেতু 639 অবশিষ্ট থাকে সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে প্রদত্ত ভাজ্য ছিল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখান থেকে 639 যে অবশিষ্ট থাকলো সেটাকে বিয়োগ করে দিই। বিয়োগ করে দেখা যায় 9 আছে 9 হবে 0 হলে, 3 আছে 9 হবে 6 হলে, 6 আছে 9 হবে 3 হলে, 9 এর 9 9 এর 9 অর্থাৎ 99,360 সংখ্যাটি দাঁড়ায়। এখন এই 60 সংখ্যাটি দাঁড়ানোর পর কয় ঘরের সংখ্যাটি দাঁড়ালো? 1 2 3 4 5, 5 অঙ্কের একটি সংখ্যা দাঁড়ালো এবং এইটাও একটা বৃহত্তম সংখ্যা। কিন্তু এই সংখ্যাটি কিভাবে বের হলো? যে অবশিষ্ট ছিল সেই অবশিষ্টটা আমরা ভাজ্য থেকে বিয়োগ করে দেওয়ার পরে যেই সংখ্যাটি পাইলাম, এই সংখ্যাটিকে যদি আমি প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু 720 দিয়ে ভাগ করি এই সংখ্যাটাকে, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যেতে পারে। এবং যেহেতু বলা আছে 10 অবশিষ্ট থাকে, পরে আমরা 10 যোগ করে দিলাম, অর্থাৎ এটা একটা নির্ণয় বৃহত্তম সংখ্যা। যেহেতু 5 অঙ্ক বিশিষ্ট সেই জন্য আমরা লিখব যাহা গ্রহণযোগ্য, যাহা গ্রহণযোগ্য। ঠিক আছে, আবার এই বিয়োগ না করে আমরা যদি একটু যোগ করে দিতে চাই কোন সংখ্যার সাথে? প্রদত্ত ভাজ্যের সাথে, সেজন্য আমরা লিখব কিংবা বৃহত্তম সংখ্যাটি হবে
সমান, দেখো আমার প্রদত্ত ভাজ্য ছিল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টি 9, এর সাথে কিছু যোগ করে দিব। কি যোগ করব আমরা? যে ভাজক দিয়ে ভাগ দিয়েছিলাম সেই ভাজক থেকে যে অবশিষ্ট ছিল 639, এই 639 বিয়োগ করে দিলে এই বিয়োগফলটা যখন প্রদত্ত ভাজকের সাথে যোগ করে দিব তাহলেও একটা বৃহত্তম সংখ্যা বের হয়ে আসবে। বৃহত্তম সংখ্যা যোগ 9 আছে 10 হবে 1 হলে হাতে আছে 1, 1 3 4, 4 আছে 12 হবে 8 হলে হাতে আছে 1, 1 6 7, 7 আছে 7 হবে 0 হলে। এবার যোগ করলে সংখ্যাটি দাঁড়ায় 9 1 10 0, হাতে আছে 1, 1 8 9, 9 আর 9 18 আর 8, হাতে আছে 1, 1 9 10 0, হাতে আছে 1, 1 9 10 0, হাতে আছে 1, 1 9 10। এরকম দাঁড়ালো সংখ্যাটি। অর্থাৎ এই সংখ্যাটি দেখো 6 অঙ্কের দাঁড়িয়েছে, কিন্তু আমার উদ্দীপকে বলা ছিল সংখ্যাটি হতে হবে 5 অঙ্কের। যেহেতু 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের হয়েছে, সুতরাং এই সংখ্যাটি গ্রহণযোগ্য হবে না। যাহা গ্রহণযোগ্য নয়। যদি যোগ করার পরে 5 অঙ্কের দাঁড়াতো তাহলে এই সংখ্যাটিও গ্রহণযোগ্য হতো। যেহেতু যোগ করার পরে 6 অঙ্কের সংখ্যাটি দাঁড়ায়, অর্থাৎ আমার শর্তে বলা ছিল 5 অঙ্কের হবে, কিন্তু আমার ফলাফল দাঁড়াচ্ছে 6 অঙ্কে, সুতরাং এই সংখ্যাটি গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য হবে কোনটা? আমরা প্রথম যে একটা গ্রহণযোগ্য সংখ্যা বের করেছিলাম সেই সংখ্যাটি গ্রহণযোগ্য হবে। তাহলে আমার বৃহত্তম সংখ্যাটি হলো 99360, অর্থাৎ 99,360। এবং একটু কথা আবার লাগিয়ে দিয়েছে, সেটা হলো প্রতিবার 10 অবশিষ্ট থাকে। অর্থাৎ এই যেই বৃহত্তম সংখ্যাটা বের হবে সেই বৃহত্তম সংখ্যাটিকে যদি এগুলো দিয়ে ভাগ করা হয় তাহলে প্রতিবার 10 অবশিষ্ট থাকে। কিন্তু এখন যে বৃহত্তম সংখ্যাটা বের হয়েছে এই বৃহত্তম সংখ্যাটিকে যদি আমি 16, 24, 30, 36 দিয়ে ভাগ করি তাহলে 10 অবশিষ্ট থাকবে না, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কিন্তু 10 অবশিষ্ট থাকতে হলে এই সংখ্যাটির মধ্যে 10 বেশি থাকতে হবে। অর্থাৎ এই 10 যদি আমি এই সংখ্যাটির সাথে যোগ করে দিই তাহলেই নির্ণয় বৃহত্তম সংখ্যাটি বেরিয়ে আসবে। সেজন্য আমরা লিখব যেহেতু 10 অবশিষ্ট থাকবে, যেহেতু 10 অবশিষ্ট থাকে, সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে সমান 99360। এই পেয়েছিলাম আমি বৃহত্তম সংখ্যা। যেহেতু 10 অবশিষ্ট থাকবে সেজন্য আমরা 10 যোগ করে দিব। যোগ করে দেওয়ার ফলে সংখ্যাটি দাঁড়ায় 99370, অর্থাৎ 5 অঙ্ক বিশিষ্ট একটি বৃহত্তম সংখ্যা। এদিকে বন্ধুরা লক্ষ্য করো, এখানে 10 যোগ করার পরেও যদি এখানে 5 অঙ্কের না থাকতো 6 অঙ্কের হয়ে যেত তাহলে এই মানটি গ্রহণযোগ্য হতো না। আর এখানে তো দেখছি যে সংখ্যাটিকে বড় করতে গিয়ে আমার 6 অঙ্কের দাঁড়িয়েছে, এটা তো আগেই গ্রহণযোগ্য নয়। তাহলে নিঃশেষে বিভাজ্য হওয়ার ক্ষেত্রে দুটো বিষয় আমরা উপনীত হতে পারি। সেটা হলো যেই সংখ্যা দিয়ে ভাগ দিব এই সংখ্যা দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হতে হয় তাহলে যা অবশিষ্ট থাকবে তা বিয়োগ করে সংখ্যাটিকে ছোট করে যেই ফলাফল পাওয়া যায় সেই সংখ্যাটিকে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হবে, 1 নাম্বার। দ্বিতীয় হলো যেই সংখ্যাটি আছে বা যে প্রদত্ত ভাজ্যটি আছে এর সাথে যদি কিছু সংখ্যা যোগ করে দিই তাহলেও প্রদত্ত ভাজক দিয়ে ভাগ করলে মিলবে। এক্ষেত্রে সংখ্যাটা বড় হবে, আর আগে যে বলেছিলাম বিয়োগ করলে সংখ্যাটি ছোট হবে। অর্থাৎ সংখ্যা ছোট করে কিংবা বড় করেও আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি। যেহেতু এভাবে আমরা নিঃশেষে বিভাজ্যের বৃহত্তম সংখ্যা বের করব, এবং যেহেতু বলা আছে 10 অবশিষ্ট থাকবে তাহলে 10 যোগ করে দিব। 5 অবশিষ্ট থাকার কথা বললে 5 আমরা যোগ করে দিব। তো বন্ধুরা এইভাবে আমরা এই সৃজনশীলের এই জাতীয় অঙ্কগুলো আমরা করব। তোমরা দেখবে যে এরকম আরও অনেক গাণিতিক সমস্যা তোমাদের চোখে পড়বে।
ঠিক এই নিয়মেই চালিয়ে যাওয়া, আশা করি সমাধান পেয়ে যাবে। তো তোমাদের বাসার জন্য যে বাড়ির কাজ হিসাবে দ্বিতীয় উদ্দীপকটা তোমাদের জন্য থাকলো, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা কি 12, 15, 20 এবং 35 দিয়ে ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকে। বন্ধুরা, ঠিক আগের মতোই পঞ্চম শ্রেণীতে পড়েছিলাম আমরা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তখন আমরা কি করেছিলাম যে এত এত এর লসাগুর সাথে শুধু 5 যোগ করে দিলেই নির্ণয় বৃহত্তম সংখ্যাটি বের হতো। কিন্তু এখানে যেহেতু 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, সেই জন্য আমরা শুরুতে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে নিব যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1, 2, 3টে 0 এবং প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু আমরা বের করে নিব। এই প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব। ভাগ করার পর দেখবে যে কিছু সংখ্যা অবশিষ্ট থেকে যাবে। সেই অবশিষ্ট থেকে যাওয়া সংখ্যাটি যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে বিয়োগ করে দাও, তাহলেও একটা ক্ষুদ্রতম সংখ্যা বের হবে। তবে লক্ষ্য করবে সেই বের হওয়া ক্ষুদ্রতম সংখ্যাটি 4 অঙ্কের কি না। যদি 4 অঙ্কের হয়ে থাকে তাহলে অবশ্যই গ্রহণযোগ্য, আর যদি 4 অঙ্কের না হয়ে থাকে তাহলে তা গ্রহণযোগ্য হবে না। তাহলে কি করতে হবে? গ্রহণযোগ্য না হলে তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কিছু সংখ্যা যোগ করতে হবে। কোন সংখ্যা যোগ করব? ঠিক আমাদের মতোই যে যেই সংখ্যা দিয়ে ভাগ দিছি সেই সংখ্যা থেকে অবশিষ্ট বিয়োগ করে যা পাওয়া যায়, সেই বিয়োগফলটুকু যদি আমি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করে দেই, তাহলেও দেখা যাবে যে একটি ক্ষুদ্রতম সংখ্যা বের হয়ে আসবে। তবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হতে হবে 4 অঙ্ক বিশিষ্ট। কোনো কারণে যদি এখানেও 4 অঙ্ক বিশিষ্ট না হয়ে থাকে, 5 অঙ্কের হয়ে যায়, তাহলে এই সংখ্যাটিও গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্যতা যাচাই করব, কোন সংখ্যাটি গ্রহণযোগ্য। সেই গ্রহণযোগ্য সংখ্যা বের করে তারপরে যদি 5 অবশিষ্ট থাকে 5 যোগ করে দিব, 10 অবশিষ্ট থাকার কথা বললে 10 যোগ করে দিব। কেমন? তা আশা করি এভাবে তোমরা বাসায় উদ্দীপক 2 এর সমাধানটি তোমরা করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা সামাজিক দূরত্ব বজায় রেখে চলো। একান্ত প্রয়োজন না হলে বাইরে বের হবে না, আর যদি বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে। কেমন? আমরা এরপরে তোমাদের গণিত পাঠের 3য় অধ্যায় অর্থাৎ পূর্ণ সংখ্যা নিয়ে আমরা আলোকপাত করতে যাব। ঠিক আছে? তো সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।